তোমরা শুনছো স্যাটারডে স্টোরিজ। স্যাটারডে স্টোরিজ মানে তোমার, আমার, আমাদের সকলের মনের আড্ডাঘর। এই রকম আরও হরর, থ্রিলার, সাসপেন্স এবং ফ্যান্টাসি গল্প নিয়মিত শুনতে সাবস্ক্রাইব করুন স্যাটারডে স্টোরিজ। নিঝুম রাতের নিকষ কালো অন্ধকারকে যেন দূর অন্তরিক্ষে টিমটিম করে জ্বলতে থাকা বিরামহীন তারাগুলো আরও মায়াবী করে তুলেছে। শনশন শব্দে আনমনা প্রকৃতির বুক চিরে বয়ে চলেছে মৃদু উষ্ণ বাতাস। দূরে একদল শেয়াল ক্ষুধার্ত ক্রন্দন ধ্বনিতে খান খান করে দিচ্ছে রাতের প্রগাঢ় নিস্তব্ধতা। সাথে সাথেই শোনা যাচ্ছে হাজারো ঝিঁঝি পোকার নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার অজানা ভাষার গান। রাতের কালো অন্ধকারের চাদরে মোড়া জঙ্গলের মধ্যে দিয়ে কোপাই নদীর পার ধরে পালকি কাঁধে খুব সন্তর্পণে পা টিপে টিপে এগিয়ে চলেছে জনাদশেক মানুষের একটি দল। জঙ্গলের মাটিতে পড়ে থাকা রাশি রাশি শুকনো পাতার উপর তাদের পায়ের চাপ পড়ে খড়মড় শব্দ উঠছে বারে বারে। তা বেশ ভালো করে শুনলে আন্দাজে বোঝা যায় তাদের মধ্যে বেশ কিছুজন চলেছে নাগরাই কিংবা চামড়ার জুতো পরে, এবং বাকিরা চলেছে সম্পূর্ণ নগ্ন পদে, অর্থাৎ খালি পায়ে। তবে রাতের জঙ্গলের অন্ধকার ঠেলে এগিয়ে চললেও তারা চলেছে বেশ খোশ মেজাজেই। দু একজন গুনগুন করে আপন মনে গ্রাম্য ভাষায় গানও ধরেছে তালে তালে। এভাবে বেশ কিছুক্ষণ এগিয়ে চলতে চলতে হঠাৎ থমকে দাঁড়ায় দলটি। আচমকাই এই গতিরোধের কারণ বুঝতে না পেরে পালকির ভেতর থেকে একটা পুরুষ কণ্ঠে প্রশ্ন ভেসে আসে পালকি বাহকদের উদ্দেশ্যে। কি রে, কি হলো? এভাবে দাঁড়িয়ে পড়লি কেন? তাড়াতাড়ি পা চালা, এখনো প্রায় 4 কোষ পথ যেতে হবে, ভুলে গেই নাকি? রাত শেষ হওয়ার আগে কিনাহার পৌঁছতে হবে, না হলে কাল মনোহর কাকার ছেলের উপনয়নের অনুষ্ঠানে পৌঁছতে পারবো না তো। অপদার্থ সব। চল চল। পালকি বাহকদের একজন শুকনো গলায় বলে ওঠে, এগে ছোট কর্তা বাবু, দূরে না কে একজন দাঁড়ায় রয়েছে বলে মনে হচ্ছে। দেহ তো মেয়ে মানুষের মতোই মনে হচ্ছে, কিন্তু এত রাতে এই গভীর জঙ্গলে কি কোনো মেয়ে মানুষ দাঁড়ায় থাকতে পারে? এমনিতেই এদিক খায় মেয়ে মানুষেরা আসে বলে তো কখনো শুনি। তারপর এই সময় একটু কি এগায় গিয়ে দেখবো? এই সময় এমন উত্তর পালকির ভেতরে বসে থাকা সুপুরুষ যুবকটি বোধহয় সত্যি আশা করেননি। তিনি মনে মনে একটু সন্দিগ্ধ হয়ে ওঠেন। সত্যিই তো, এত রাতে এই গভীর জঙ্গলে কোনো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু কেন? যদিও বা ধরে নেওয়া যায় কোথাও থেকে ফিরতে কোনো কারণে দেরি হয়ে গেছে, তাই এই পথ ধরে সংক্ষেপে নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য সে জঙ্গলে প্রবেশ করে হারিয়ে গেছে। তাহলেও তো সে সাহায্য পাওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু কোনো শব্দ না করে এই সময় এখানে চুপচাপ এমনভাবে দাঁড়িয়ে থাকবে কী কারণে? তবুও মনের কৌতূহল মনে চেপে রেখেই তিনি সেই পালকি বাহককে ধমক দিয়ে বলে ওঠেন, হারামজাদা, সেটা আবার আমাকে জিজ্ঞেস করছিস? কি ভেবেছিস এটা কি বাবার জলসাখানা যে তোদের নাচ দেখানোর জন্য বাইজি দাঁড়িয়ে থাকবে? এগিয়ে গিয়ে দেখ মেয়েটাকে। আর শোন, যদি বিপদে পড়ে বা ভুল পথ করে এদিকে এসে থাকে, আর যদি দেখতে শুনতে ভালো হয়, তাহলে বেশি কথা না বাড়িয়ে পালকিতে নিয়ে আয়। অনেকদিন যৌবন উপচে পড়ার মাগে স্বাদ পাইনি। কপাল ভালো থাকলে আজ আর একবার বিনা বিয়েতে ফুলসজ্জা মানাতে পারবো। বলতে বলতে হো হো করে অট্টহাসিতে ফেটে পড়েন যুবক। অন্ধকারের মধ্যেও পাশবিক লালসায় চকচক করে ওঠে তার দুই চোখ।
পালকির ভেতরে নিজের একপাশে রাখা বিলিতি স্কচের বোতল থেকে এক নিঃশ্বাসে বেশ কিছুটা সুরা নিজের গলায় ঢেলে একটা তৃপ্তির উদ্গার অর্থাৎ ঢেকুর তোলেন যুবক। তারপর বাকি সাঙ্গপাঙ্গদের উদ্দেশ্যে বলে ওঠেন, এই শোন পাঁঠার দল, আমি যখন একটু গতরে সুখ করব তখন তোরা পালকির চারিদিক ঘিরে পাহারা দিবি। এই খবর যেন কোনোভাবেই এই জঙ্গলের বাইরে পর্যন্ত না যায়, বুঝেছিস? এখন যা যা, এগিয়ে গিয়ে দেখ মাগি কেন দাঁড়িয়ে রয়েছে, তাড়াতাড়ি যা। অগত্যা হৃদয়ে সায় না দিলেও মনিবের নির্দেশ অমান্য করার সাহস দেখাতে পারে না গরিব মানুষগুলি। তারা পালকির সামনে থেকে এগিয়ে যায় দূরের অস্পষ্ট অবয়বটার দিকে। আর যুবক সেই সময় হাতে স্কচের বোতলটা তুলে নিয়ে বাকি পড়ে থাকা মদটুকু এক নিঃশ্বাসে গিলতে থাকে দারুণ উত্তেজনায়। কিছুক্ষণ পর পালকি বাহকদের একজন এসে জানায়, একটি ষোড়শী মেয়ে পাশের গ্রাম থেকে জলসা দেখে ফিরছিল। রাতের অন্ধকারে জঙ্গলের ভেতর রাস্তা হারিয়ে ফেলেছে। এই গভীর জঙ্গলে এত রাতে কি করবে ভেবে পাচ্ছিল না বলে অসহায় হয়ে সাহায্যের আশায় দাঁড়িয়েছিল। অন্ধকারে পুরোটা ঠাউর না করা গেলেও মেয়েটি দেখতে শুনতে বেশ ভালো বলেই তার মনে হয়েছে। ক্ষুধার্ত বাঘের মতো ঠিক এই সুযোগটারই যেন অপেক্ষা করছিলেন যুবক। তিনি নেশায় চুর হয়ে অগোছালো গলায় বলে ওঠেন, ভুলিয়ে ভালিয়ে মাইকে নিয়ে আয় এখানে, আজ আরও একবার শিবাশিস ভট্টাচার্যের ফুলসজ্জা হবে, তাও আবার কিনা জঙ্গলের ভেতরে। যা যা যা, দেরি করিস না, যা, শুভ কাজে দেরি করতে নেই একদম। বলে খিকখিক করে মনের আমোদে হেসে ওঠেন যুবক। সেই লোকটি মনিবের কথা মতো এগিয়ে যাচ্ছিল। এমন সময় যুবক হঠাৎ তাকে উদ্দেশ্য করে বলে ওঠেন, এই বেরো শোন, বাকি গর্দবগুলো কোথায় গেল রে? একটাকেও দেখতে পাচ্ছি না কেন? লোকটি আমতা আমতা করে বলে ওঠে, একে একে ছোট কর্তা বাবু সব হালকা হতে গিয়েছে মনে হচ্ছে, অনেকক্ষণ ধরে পথ হাঁটছে কিনা। যুবক তখন কামের জ্বালায় এতটাই দগ্ধ যে আর মেয়েটির পালকি পর্যন্ত আসার অপেক্ষা করতে না পেরে 7-5 কিছু না ভেবেই পালকি থেকে নেমে টলমল পায়ে লোকটির পেছন পেছন এগিয়ে চলতে থাকেন সেই নারী অবয়বের দিকে। যত দূরত্ব কমতে থাকে যুবক যেন আরও আগ্রাসী হয়ে উঠতে থাকে। পেছনের দিকে মুখ করা সেই নারী অবয়বের হাত 10 দূরে লোকটিকে অপেক্ষা করতে বলে যুবক এগিয়ে গিয়ে পেছন দিক থেকে সেই মূর্তিকে স্পর্শ করা মাত্র ছিটকে আসেন পেছনের দিকে। হে কি, এর শরীর তো হিমবাহের বরফের চেয়েও বেশি ঠান্ডা। কোনো মানুষের গা এত ঠান্ডা হতেই পারে না। দরদর করে ঘামতে ঘামতে কাঁপা কাঁপা গলায় যুবক প্রশ্ন করেন, এই কে তুমি? কে তুমি? কে? প্রশ্ন শুনে খিলখিল করে এক মায়াবী গলায় হেসে ওঠে সেই নারী মূর্তি। হেসে বলে ওঠে, ভয় পেলেন নাকি বাবু? আদার ব্যাপারীর জাহাজের খবরে কি বা লাভ বলুন? আপনি তো কিছু না জেনেই এত দূর এসেছেন, শুধু আমার নরম হাতের হাতুড় খাবেন বলে। তখন তো জানতে ইচ্ছাও প্রকাশ করেননি যে আমি কে। তবুও এখন দেখতে চান আমি কে? হ্যাঁ চাই। কে তুই? বল, কে তুই? কে? যুবকের উত্তর শুনে পেছন ফিরে তাকায় সেই নারী মূর্তি। সাথে সাথে যুবক এক তীব্র আর্তনাদ করে ছিটকে পড়েন মাটিতে। নিমেষের মধ্যে সেই নারী মূর্তিও ঝাঁপিয়ে পড়ে যুবকের উপর।
যুবকের যন্ত্রণার্ত গলার চিৎকার খান খান করে দেয় রাতের নিস্তব্ধতা। তারপর সব চুপচাপ। আবার পুনরায় নিস্তব্ধ হয়ে যায় গভীর রাতের জঙ্গল। দক্ষিণ খোলা ঘরের কাঠের জানলাগুলো চেপে বন্ধ করা রয়েছে দুপুরের প্রখর রোদকে ঘরের ভেতর অনধিকার প্রবেশ করে পুরো ঘরটাকে ছোটোখাটো একটা প্রাকৃতিক চুল্লিতে রূপান্তরিত করার উদ্দেশ্য পূর্ণ করার কাজে সর্বত বাধা প্রদান করার জন্য। পুরনো দিনের শৌখিন কারুকার্য করা কপাট আঁটা জানলা হলেও এখনকার দিনের সাহেবী অপলকা জানলার চেয়ে কয়েক গুণ বেশি কর্মক্ষমতা সম্পন্ন এই বয়সে বৃদ্ধ মজবুত জানলাগুলো। তাই অনেক চেষ্টা করেও সূর্যদেবতা তার সৌর্যকে সেই জানলা ভেদ করে ঘরের ভেতরে থাকা ব্যক্তি কিংবা ব্যক্তিবর্গের সম্মুখে উপস্থাপন করতে সফল হচ্ছেন না কোনোভাবেই। ফলে ঘরের ভেতর থেকে বাইরের তাপমাত্রা বোঝার কোনো উপায় নেই বললেই চলে। তাতে অবশ্য ঘরের ভেতরে থাকা কোনো ব্যক্তি খুব একটা অসন্তুষ্ট হবেন না চৈত্রের এই শেষ সপ্তাহে। বিশেষ করে বিগত কয়েকদিন ধরে আবহাওয়া দপ্তর উষ্ণতার যে বিক্রমের কাহিনী শুনিয়ে চলেছে বঙ্গবাসীকে, তাতে এছাড়া আর অন্য কোনো বিকল্প এই মুহূর্তে অন্তত ভাবা যায় না। ঘরের ভেতরে কড়িবর্গার সিলিং থেকে টাঙানো লম্বাটে ভারী পাখাটা সনসন করে প্রবল বেগে ঘুরে চলেছে অনবরত। তাতে অবশ্য লাভের লাভ কিছু হচ্ছে বলে বোধ হচ্ছে না সঞ্জীবের। গরমের জ্বালায় অস্থির হয়ে ঘাম মুছতে মুছতে বিরক্তি মাখা স্বরে ওহ বলে একটা অস্পষ্ট আওয়াজ বেরিয়ে আসে সঞ্জীবের মুখ থেকে। রোদ ঘরে প্রবেশ করতে পারছে না ঠিকই, কিন্তু তাপ বা উষ্ণতাকে সম্পূর্ণভাবে ঠেকিয়ে প্রতিরোধ করার মতো জানলা আজ পর্যন্ত এই ধরাধামে আবিষ্কার করা হয়নি। বাড়ি বানানোর প্রযুক্তি যতই উন্নত হয়ে থাক না কেন, প্রকৃতির নিয়মের কাছে কখনো কখনো নতি স্বীকার করতেই হয় আজও। হাজার হলেও এও বিজ্ঞানেরই এক অনন্য নিয়ম। খাটের পাশে রাখা মলিন গামছাটা তুলে নিয়ে ঘাম মুছতে মুছতে ছোটবেলায় স্কুলে পড়া তাপগতিবিদ্যার সূত্রের কথা মনে পড়তে থাকে সঞ্জীবের। সে সময় শুধুমাত্র তাত্ত্বিকভাবে পড়লেও তার বাস্তবিক উদাহরণ যে কতটা অস্বস্তিকর হতে পারে তা বর্তমানে হাড়ে হাড়ে টের পাচ্ছে সঞ্জীব। শিশুকাল থেকেই সঞ্জীব গরম একেবারেই সহ্য করতে পারে না। তার জন্ম পাড়াগ্রামে হলেও বাকি বন্ধুদের মতো ঠা ঠা রোদে মাঠে ঘাটে কখনো খেলে বেড়াতে পারত না সঞ্জীব। তার পরিবর্তে বরাবরই বইকে নিজের সঙ্গী হিসেবে বেছে নিয়েছিল সে। পড়াশোনায় খুব মেধাবী ছাত্র ছিল ছোটবেলা থেকেই। সেই কারণে প্রথমে গ্রামের উচ্চ বিদ্যালয় থেকে ফার্স্ট ডিভিশনে ম্যাট্রিকুলেশন, তারপর ইন্টারমিডিয়েট পাশ করে সঞ্জীব। তারপরে সে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় গোল্ড মেডেল অর্জন করে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেছে। ছোটবেলা থেকেই আধ্যাত্মিক পথে প্রবল আগ্রহ ছিল সঞ্জীবের। সেই কারণে পড়াশোনার পাশাপাশি শাস্ত্র নিয়ে অধ্যয়ন শুরু করে দিয়েছিল সেই কিশোর বয়স থেকে। ক্রমে তার বয়স যতই বেড়েছে, শাস্ত্র নিয়ে তার অধ্যয়নও তত গভীর মাত্রা অর্জন করেছে। বর্তমানে সঞ্জীব একটি নামকরা কোম্পানিতে টেকনিক্যাল সুপারভাইজার পদে চাকরি করে। তার থেকে যা মাস মাইনে অর্জন হয় তাতে একজন মানুষের খুব ভালোভাবেই চলে যায়। তাই চাকরির পাশাপাশি আধ্যাত্মিক পড়াশোনার সাথে সাথে চর্চাও শুরু করেছে সঞ্জীব বছর 5 আগে থেকে। সে দীক্ষা নিয়েছে প্রখ্যাত বামাচারী তন্ত্রসাধক গৌরাঙ্গ আগম বাগীশের কাছে। গুরুর আদেশে দিনের পর দিন গ্রাম্য নির্জন শ্মশানে সঞ্জীবকে চিতা সাধনা এবং সব সাধনা করতে হয়েছে। অদম্য সাহস আর তন্ত্রমার্গের প্রতি শ্রদ্ধা অনেক ছোট বড় সাধনায় তাকে সফলতা প্রদান করেছে। বর্তমান সময়ে সঞ্জীবের অল্প বিস্তর পরিচিতি লাভ হয়েছে তার গুরুর কৃপা এবং নিজের অর্জিত জ্ঞানের সৎ প্রায়োগিক ব্যবহারের জন্য। সঞ্জীব বিয়ে থা করেনি,
তন্ত্র সাধনায় সম্পূর্ণ মনোনিবেশ করার এবং আর্ত মানুষের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে ব্রতী করে বিলিয়ে দেওয়ার জন্য। এখন সঞ্জীব কাজের সূত্রে আসানসোলে একটা বাড়ি ভাড়া নিয়ে থাকে। সেই বাড়িতেই চলে ইষ্টের আরাধনা এবং তার নিত্য সাধন ভোজন। ঘাম মুছে গামছাটা বিছানার এক পাশের ছত্রিতে টাঙিয়ে রাখে সঞ্জীব। আজ রবিবার, ছুটির দিন, তাই আজ সকাল থেকে বাড়িতেই আছে সঞ্জীব। এই প্রখর গরমে কোনো কাজ ছাড়া বাইরে বেরোতে কোনো পাগলেরও ইচ্ছে করে না। বিছানা থেকে উঠে নিজের ছোট্ট ঠাকুর ঘরের দিকে যায় সঞ্জীব। সাধারণত সে ভোরেই তার যাবতীয় সাধন ভোজন সম্পন্ন করে, কিন্তু হাতে কোনো কাজ না থাকায় সঞ্জীব ঠিক করে সময়টা বৃথা নষ্ট না করে কিছুক্ষণ জপ করবে। সেই মতো জামা কাপড় ছেড়ে আচমন, আসন শুদ্ধি এবং দেহ শুদ্ধি করে রক্তবর্ণের চেলি ধুতিটা পরে গুরুর দেওয়া রুদ্রাক্ষের মালাটা হাতে তুলে নেয় বছর 30-এর মাতৃসাধক সঞ্জীব বাগচি। জপে বসে বিভোর হয়ে যায় সঞ্জীব। যখন তার হুঁশ ফেরে তখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। সেই প্রখর গরম তখন আর নেই, তাই ধুতি ছেড়ে গুরুর দেওয়া আশীর্বাদী রুদ্রাক্ষের মালাটা কপালে ঠেকিয়ে প্রণাম করে তুলে রাখে মাতৃসাধক সঞ্জীব। তারপর শার্ট আর প্যান্ট গলিয়ে বাইরে বিকেলের শীতল বাতাস সেবন করতে কিছুক্ষণের জন্য বাইরে বেরোয় সে। পাড়ার মোড় থেকে কিছুটা দূরে সারি সারি চায়ের দোকান। সঞ্জীব দেখে সন্ধ্যার হালকা আঁধারের আগমন চারিদিকের জনবসতিপূর্ণ মফস্বলকে মায়াবী নান্দনিক মনোমুগ্ধকর সাজে সাজিয়ে তুলেছে নিজের প্রাকৃতিক সৌন্দর্যের চাদর ছোঁয়ায়। ধীরে ধীরে জ্বলে উঠছে রাস্তার দুধারের ফুটপাতে লাইন দিয়ে সাজানো একের পর এক হ্যালোজেনের বাতি, এবং সেগুলোকে ঘিরে সেগুলোর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ছোট ছোট গুমটিগুলোর টিমটিমে হালকা ল্যাম্পের আলো। আকাশের ডানা ঝাপটাতে ঝাপটাতে জনবসতির এদিক ওদিক বহু উত্থান পতনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা বুড়ো গাছগুলোর ডালের দিকে উড়ে চলেছে ঘর ফিরতি পাখির দল। তাদের আনমনা কিচিরমিচির শব্দে একসাথে ভরে উঠছে পথ চলতি ছেলে বুড়ো সকলের কান এবং মন। রাস্তার দুপাশে পরপর সারি সারিভাবে মাথা তুলে নিজেদের অস্তিত্ব জানান দেওয়া বাড়িগুলোর অলিন্দ থেকে ভেসে আসছে গৃহিণীদের বাজানো সন্ধ্যাকর্মের শাঁখের জোরালো আওয়াজ। সেই আওয়াজ বাতাসে ভাসতে ভাসতে মিলিয়ে যাচ্ছে সুসজ্জিত নগরের দূর দিগন্তে। তার সাথে এলাকার ছোট্ট শিবকালী মন্দিরের দালান থেকে ভেসে আসছে প্রতিদিনের সন্ধ্যা আরতির চেনা ঘণ্টার ধ্বনি। এই অপূর্ব নান্দনিক সৌন্দর্যে মন তৃপ্তিতে ভরে ওঠে সঞ্জীবের। সামনে একটা চায়ের দোকানে গিয়ে চা আর সিগারেট দিতে বলে সঞ্জীব দোকানের সামনে পাতা বেঞ্চিতে আরাম করে বসে। এই সময় তার চোখে পড়ে দোকান থেকে কিছুটা দূরে একটা গাছের তলায় বসা এক ভদ্রলোককে। সাথে সাথে সঞ্জীবের সারা শরীরে এক অজানা শিহরণ খেলে যায়। তার মনে হতে থাকে এই ভদ্রলোককে সে আগেও যেন কোথাও দেখেছে। ভদ্রলোকের সাজ পোশাক অন্যান্য সাধারণ লোকজনের থেকে একটু অন্য রকমের। সাধারণত আসানসোলের মতো বড় বড় মফস্বল অঞ্চলে ফতুয়া আর পাজামার প্রচলন খুব একটা দেখা যায় না। ভদ্রলোকের পরনে একটা ময়লা ফতুয়া এবং পাজামা, চোখে মোটা ফ্রেমের একটা চশমা এবং গোঁফ দাড়ি ভর্তি মুখ, চুল উস্কো খুস্কো। দেখলে মনে হয় বহুদিন তার ঠিকঠাক পরিচর্যা করা হয়নি। ভদ্রলোক গাছের তলায় বসে আছেন ঠিকই, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে তিনি যেন কারো জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছেন। সঞ্জীব চা এবং সিগারেট খেতে খেতে সেদিকে নজর রাখতে থাকে। চা আর সিগারেট শেষ হলে সঞ্জীব আরও কিছুক্ষণ সেদিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কিন্তু ভদ্রলোকের যেন কোনো পরিবর্তনই তার চোখে পড়ছে না। অথচ বারবার সঞ্জীবের মনে হচ্ছে সে এই ভদ্রলোককে আগেও যেন কোথাও দেখেছে। একটা চাপা কৌতূহল কাজ করতে থাকে সঞ্জীবের মনে মনে। আরও কিছুক্ষণ পর চায়ের দোকানে দাম মিটিয়ে সঞ্জীব ফিরে আসে বাড়িতে, কিন্তু তার মাথা থেকে সেই ভদ্রলোকের ব্যাপারটা কিছুতেই যেন যেতে চাইছে না। সন্ধ্যা আহ্নিক সেরে সঞ্জীব খোলা জানলার দিকে তাকিয়ে ভাবতে থাকে। তার কেন জানি না মনে হচ্ছে সেই ভদ্রলোক আর অন্য কারো জন্য নয়, যেন তার জন্যেই অপেক্ষা করে বসেছিলেন।
অথচ এখনো সেই ভদ্রলোকের নাম ধাম পরিচয় কিছুই জানে না সে। ক্রমে সব কিছু যেন মাথার ভেতরে তালগোল পাকিয়ে যেতে থাকে সঞ্জীবের। কিছুক্ষণ পর রাতের খাওয়া দাওয়া সেরে আলো নিভিয়ে শুয়ে পড়ে সঞ্জীব। গভীর রাতে বীরভূমের কোপাই নদীর তীরে নির্জন জঙ্গলের ভেতর এক স্থানে ধিকি ধিকি করে জ্বলছে কমলাটে হলুদ রঙের আগুন। কিছুটা কাছে গিয়ে না দেখলে বোঝা যাবে না সেই আগুন আসলে মাটি দ্বারা নির্মিত একটা জনিরূপ আকারের হোমকুণ্ডে জ্বলতে থাকা একটা নির্দিষ্ট তন্ত্রক্রিয়ার যজ্ঞের লেলিহান শিখা। সেই শিখার অল্প আলোতে আবছা দেখা যাচ্ছে হোমকুণ্ডের সামনে দাঁড় করানো মাটি আর গাছের শুকনো ছাল দ্বারা নির্মিত একটি রহস্যময়ী নারী মূর্তি। তার মুখ যতটা ভয়ালো ঠিক ততটাই মায়াবী। আবছা আলোয় স্পষ্ট বোঝা না গেলেও এটুকু বোঝা যায় তার চোয়ারে মুখমণ্ডলে দয়া বা মমতার বিন্দুমাত্র চিহ্ন নেই। শুকনো অক্ষিকোটরে চোখ দুটো ঢুকে গেছে ভূপৃষ্ঠ সজরে পতিত উল্কাপিণ্ডের মতন। মুখের দুপাশ দিয়ে বেরিয়ে রয়েছে দুটি বিকট সদন্ত। গাছের ছাল দ্বারা নির্মিত কেশরাশি নেমে এসেছে কোমরের তলা পর্যন্ত। দেবী দ্বিভুজা। এক হাতে রয়েছে একটি খঞ্জর জাতীয় অস্ত্র এবং অপর হাতে ধরা রয়েছে একটি নেকড়ে শাবকের মাথার খুলি। দেবীর মুখ দেখলেই মনে হয় দেবী রক্ত পিপাসী। যেন বহু যুগের রক্ত পিপাসা নিয়ে তিনি কোনো এক অদৃশ্য পাশবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছেন, মুখে ক্রূর মায়াবী হাসি নিয়ে। সেই দেবী মূর্তির সামনে চারটি শুকনো হোগলা পাতায় এবং একটি মোচার খোলায় সাজানো রয়েছে তার পূজার নৈবেদ্য। চারটি হোগলা পাতার একটিতে রয়েছে কুমকুম, একটিতে মরা পাখির কলিজা, আর একটিতে চিতাভস্য এবং আরেকটিতে রয়েছে লাল বর্ণের সিঁদুর। সেই চারটি পাতা সাজানো হয়েছে চতুষ্কোণের আকারে। তার মাঝে একটি মোচার খোলায় রাখা রয়েছে কড়া চোলাই মদ। সেই চতুষ্কোণ থেকে একটি নালা মতো কাটা রয়েছে দেবী মূর্তির পায়ের তলা পর্যন্ত, আর তার ঠিক উল্টো দিকেই স্থাপন করা হয়েছে হোমকুণ্ড। কপালে লাল সিঁদুরের লম্বা টিকা দিয়ে একটা ময়লা হেঁটো ধুতি পরে দেবীর পূজারী বসে রয়েছে পিপুলের ছালের সামনে। তার মুখে অল্প বিস্তর কাঁচা পাকা দাড়ি। বিড়বিড় করে সে মন্ত্র আওড়ানোর সাথে সাথে একের পর এক আহুতি দিয়ে চলেছে হোমকুণ্ডের জ্বলন্ত অগ্নিতে। সব শেষে সে কোমর থেকে বের করল একটি তীক্ষ্ণ ছোরা এবং একটি নড়তে থাকা পুঁটুলি। তার দুই চোখে তখন জ্বলছে তীব্র ঘৃণা এবং প্রতিশোধের ক্রোধাগ্নি। সে দেবী মূর্তির উদ্দেশ্যে চিৎকার করে বলে ওঠে, মোর আহুতি গ্রহণ করি জায়গা ওঠো মা। আজ বহু বছর সাধনার পরে এই সুযোগ আমি পাইছি। মোর এত বছরের সাধনা, মোর এত বছরের ভক্তি সব তোর পায়ে সঁপে দিয়েছি। মোর মেঠুরে বিচার দে মা, মোর বাচ্চা মেঠুরে ওই শহরের বাচ্চা। কান্নায় গলা ভিজে আসে সেই সাধকের। কিছুক্ষণ চোখের জল ফেলার পর তীব্র আক্রোশে চিৎকার করে সে বলে ওঠে, ও গোষ্ঠীর কোনো মাদার যাত্রে মশার বনে মোর বিচার চাই। ও গোষ্ঠীর প্রতিটা মরদকে মূর্তি হইব। মোর বাচ্চা মেয়েটো বিচার পায় নাই, ওটো বিচার দে মা। জায়গা ওঠ মা, তুই জায়গা ওঠ। ওই সব মাদার যাত্রে খতম করে তার রক্ত পিপাসা মেটা। জায়গা ওঠ মা, মা তো জায়গা ওঠ। বলে সেই সাধক নড়তে থাকা পুঁটুলি খুলে তা থেকে বের করে আনে একটি ভেড় শাবক, অর্থাৎ ভেড়ার বাচ্চা। তারপর সেই তীক্ষ্ণ ছোরা দিয়ে সজোরে কেটে ধর থেকে আলাদা করে দেয় সেই ভেড় শাবকটির মুন্ড। অবলা প্রাণীটার রক্ত মাখা শরীরটা কিছুক্ষণ ছটফট করে কেঁপে উঠে শান্ত হয়ে যায়। সেই ফিঙ্কি দিয়ে বেরোতে থাকা রক্ত নৈবেদ্যর সামনে থাকা দেবী মূর্তির পা পর্যন্ত কাটা সেই নালার মধ্য দিয়ে বাহিত হয়ে গিয়ে স্পর্শ করে দেবী মূর্তির পা।
সাথে সাথে একটা বিকট মায়াবী ঘ্যানখ্যানে নারী কণ্ঠের হাসিতে কেঁপে ওঠে রাতের নিস্তব্ধ জঙ্গল। তা শুনে অট্ট হাসিতে ফেটে পড়ে সেই সাধুকো। সে হাসতে হাসতে বলে ওঠে, এবার তো তুই বিচার পাইবি কুসুম। মাইসে রে, ওই শুয়োরের বাচ্চা তো এবার বলতে বলতে আবার অট্ট হাসিতে ফেটে পড়ে সে। আচমকাই বিছানার উপর ধর্মর করে উঠে বসে মাতৃসাধক সঞ্জীব বাগচি। সঞ্জীব বুঝতে পারে স্বপ্ন দেখছিল সে, কিন্তু এই স্বপ্নের মানে সে কিছুতেই উদ্ধার করতে পারছে না। কেন এই স্বপ্ন দেখল তাও সে বুঝে উঠতে পারছে না। চাপা উত্তেজনায় গলা শুকিয়ে গেছে তার। রাস্তার ল্যাম্পপোস্টের আলো খোলা জানলা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করছে। সেই আলোয় সঞ্জীব উল্টো দিকের ঘড়িটার দিকে তাকিয়ে দেখল রাত তখন 3:35। পাশের ছোট টেবিলটা থেকে জল ভর্তি করে রাখা গ্লাসটা তুলে কয়েকটা চুমুক দিয়ে গলাটা ভিজিয়ে বিছানার উপরেই বসে গভীর চিন্তায় মগ্ন হয়ে যায় সঞ্জীব বাগচি। দেখতে দেখতে রাত শেষ হয়ে আসে। পাখিদের কিচিরমিচিরে ভোরের আগমন টের পায় সঞ্জীব, কিন্তু আর ঘুম আসে না তার। সূর্য প্রণাম সেরে ভোরের আহ্নিক সম্পন্ন করতে বসে সঞ্জীব। অন্যান্য দিন কখনো জপে বসলে সাধারণত সে তন্ময় হয়ে যায়, কিন্তু আজ যেন কিছুতেই তার জপে মন বসছে না। বিস্ময় হতবাক হয়ে হাত থেকে জপের মালা নামিয়ে রাখতে রাখতে নিজের গুরু গৌরাঙ্গ আগমবাগীশকে স্মরণ করতে থাকে সঞ্জীব। সে কোনো শখের কাঁচা সাধক নয় যে জপের সময় তার একাগ্রতা এত সহজে ভঙ্গ হয়ে যাবে। সদ্গুরুর কাছে দীর্ঘদিন নানা কঠিন কঠিন সাধনা করেছে সঞ্জীব। তার প্রত্যেকটাতে সে সফলতাও অর্জন করেছে গুরুর আশীর্বাদ এবং নিজের এই একাগ্রতাকেই সম্বল করে। সেই তারই কিনা একাগ্রতা ভঙ্গ হয়ে যাচ্ছে, তাও আবার জপের সময়। আকুল হয়ে মনে মনে এর উত্তরের সন্ধান করতে থাকে সঞ্জীব। বেলা বাড়লে কিছুক্ষণ পর স্নান খাওয়া সেরে অফিসে বেরিয়ে যায় সঞ্জীব। বিকেলে অফিস থেকে ফেরার সময় সেই একই জায়গায় সেই ভদ্রলোককে একই রকমভাবে আবারও দেখতে পায়। তবে আজ ভদ্রলোকের হাতে একটা পুরনো ময়লা মোটা পুঁথির মতো কিছু একটা চোখে পড়ে তার। সেদিন আর কৌতূহল চাপতে না পেরে সঞ্জীব মনস্থির করে এই ভদ্রলোকের সম্পর্কে তাকে জানতেই হবে। সেই মতো সেই ভদ্রলোকের দিকে এগিয়ে যায় সে। ভদ্রলোকের সামনে গিয়ে সঞ্জীব তাকে প্রশ্ন করে, ও মশাই, শুনছেন? তার সেই প্রশ্ন যেন ভদ্রলোকের কান অবধি পৌঁছয় না। ভদ্রলোক এক মনে সেই পুঁথির একের পর এক পাতা উল্টোতে থাকে। অবাক হয়ে যায় সঞ্জীব। সে আবার ভদ্রলোককে প্রশ্ন করতে যাবে, এমন সময় ভদ্রলোক নিজে থেকেই গম্ভীর স্বরে সঞ্জীবকে উদ্দেশ্য করে বলে ওঠে, আপনার নামই তো সঞ্জীব বাগচি, তাই না? এই কথা শুনে বিস্ময়ে হতবাক হয়ে যায় সে। মনে মনে ভাবতে থাকে, এই ভদ্রলোক তার নাম জানলেন কি করে? তাকে চমকে দিয়ে সেই ভদ্রলোক আবার বলে ওঠেন, শুধু নাম নয়, আপনার গোটা ঠিকুজি কোষ্টি আমার জানা। এবার যেন পায়ের তলার মাটি সরে যায় সঞ্জীবের। সে মনে মনে কি ভাবছে তা এই লোকটা কি করে জানতে পারছে? এ কি তাহলে মানুষের মন পড়তে পারে? দেখে তো লোকটাকে অতি সাধারণ বলেই মনে হয়, কিন্তু তাহলে এরকম রহস্যময় কথাবার্তা কেন লোকটার? আর লোকটাকে তার পূর্ব পরিচিত বলেই বা মনে হচ্ছে কি কারণে? সঞ্জীব নিজেকে একটু সামলে নিয়ে গম্ভীর গলায় সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলে, আপনার পরিচয়টা তো এখনো দিলেন না, আর এই সময় এখানে আপনি করছেনটাই বা কি? গতকালও আপনাকে দেখলাম এখানে বসে থাকতে, আজ আবার দেখছি হাতে কিছু একটা বই জাতীয় জিনিস নিয়ে আপনি বসে আছেন। আপনি কে? কি চাইছেনটা কি?
আমাকেই বা আপনার কি এত দরকার? একটু খোলসা করে পুরোটা বলবেন মশাই। আমি তো আপনার কাণ্ড কারবার কিছুই বুঝতে পারছি না। উত্তরে একটু স্মিত হাসি হেসে ভদ্রলোক হাতের ইশারায় সঞ্জীবকে তার পাশে বসার জন্য ইঙ্গিত করেন। সঞ্জীব আর কোনো কথা না বাড়িয়ে তার পাশে বসে পড়ে। ভদ্রলোক সঞ্জীবকে উদ্দেশ্য করে বলতে থাকেন, আমার পরিচয় আপনি যথাসময় যথার্থ জায়গায় ঠিকই পেয়ে যাবেন। তা ব্যক্ত করে আর সময় অপচয় করছি না। তার থেকে আমি এখন এখানে কি কারণে সেটাই বরং বলি, মন দিয়ে শুনুন। আপনাকে কিছুদিনের মধ্যেই একটা গুরুত্বপূর্ণ কাজেই শহরের বাইরে যেতে হবে। সেখানে আপনার জন্য অনেক বড় পরীক্ষা অপেক্ষা করে রয়েছে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে আপনার যা যা প্রয়োজন পড়বে তা আপনাকে হস্তান্তর করার জন্যই আমি অনেক দূর পথ পায়ে হেঁটে অতিক্রম করে এখানে উপস্থিত হয়েছি। আসলে যে কোনো কিছু যে কাউকে তো দেওয়া চলে না। যোগ্য জিনিস গ্রহণ করার জন্য ভেতরে যোগ্য আধারের উপস্থিতি থাকতে হয়। যাই হোক, বলতে গেলে এখন অনেক কথাই আসবে, কথায় কথা বাড়ে। আপনি এগুলো নিয়ে আমাকে আপাতত দায়মুক্ত করুন। আমাকে খুব শীঘ্রই এখান থেকে আবার অন্য এক জায়গায় যেতে হবে। এই বলে ভদ্রলোক সেই মোটা পুঁথি আর ফতুয়ার পকেট থেকে একটা ছোট সাদা বস্তু বের করে সঞ্জীবের দিকে এগিয়ে দেন। কিন্তু সঞ্জীব প্রথমেই সেগুলোকে না নিয়ে ভদ্রলোককে প্রশ্ন করে, এগুলো কি? আর আমাকে কখন কোথায় যেতে হবে তা আপনি বা জানলেন কেমন করে? উত্তরে ভদ্রলোক বলেন, আহা, বললাম না আপনি যথা সময়ে সবকিছু জানতে পারবেন। চিন্তা নেই, সবকিছু বুঝতেও পারবেন। এখন আর দেরি না করে তাড়াতাড়ি এগুলো নিন। বলে সঞ্জীবের হাতে এক প্রকার সেগুলি গুঁজে দেন ভদ্রলোক। তারপর সেই স্থান থেকে উঠে হনহন করে পা চালিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকেন। সন্ধ্যার অন্ধকারে দূরের সীমান্তে ভদ্রলোক অদৃশ্য হয়ে যাওয়ার আগে পর্যন্ত সঞ্জীব ভাবলেশহীন চোখে তাকিয়ে দেখতে থাকে সেই ভদ্রলোককে। দেখতে দেখতে একসময় দূরের উড়তে থাকা ধুলোর মধ্যে সন্ধ্যার মৃদু অন্ধকারে হারিয়ে যান ভদ্রলোক। তখন সন্ধ্যা পেরিয়ে অন্ধকার আরও গাঢ় হয়ে যাওয়ায় হাতে ধরা বস্তুগুলিকে ঠিকমতো নিরীক্ষণ করতে পারে না সঞ্জীব। অগত্যা সেগুলোকে হাতে নিয়েই বাড়ির দিকে আস্তে আস্তে হাঁটতে শুরু করে সঞ্জীব বাগচি। বাড়ি ফিরে এসে সঞ্জীব নিবিষ্ট চিত্তে একভাবে ভাবতে শুরু করে তার সাথে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সেই আশ্চর্য ঘটনা সম্পর্কে। গতকাল থেকেই একের পর এক অস্বাভাবিক ঘটনা ঘটে চলেছে তার সাথে। প্রথমে গতকাল রাতের সেই রহস্যময় স্বপ্ন, তারপর আজ ভোরে হাজার চেষ্টা করেও জপে মন বসাতে না পারা, আর তারপর আজ সন্ধ্যাবেলা এই ভদ্রলোকের কর্মকাণ্ড। অনেক ভেবেও যেন কোনো কুল কিনারা করতে পারছে না সঞ্জীব। এসব কি হচ্ছে তার সাথে? এর কারণের মূল কোথায় লুকিয়ে আছে তা চিন্তিত করে তোলে বছর 30-এর যুব মাতৃসাধক সঞ্জীব বাগচিকে। ভদ্রলোকের দেওয়া সেই মোটা পুঁথি আর সাদা শক্ত বস্তুটা যত্ন করে ঘরের ছোট্ট ওয়ার্ড্রপটায় তুলে রেখে এই সমস্ত ভাবতে ভাবতে খাওয়া দাওয়া সেরে আলো নিভিয়ে শুয়ে পড়ে সে। পরদিন অফিস থেকে ফিরে সন্ধ্যান্নিক সেরে গতকাল ভদ্রলোকের দেওয়া সেই বস্তুগুলো ওয়ার্ড্রপ থেকে বের করে এক মনে দেখতে থাকে সঞ্জীব। পুঁথিটা খুলে একের পর এক পাতা উল্টে দেখতে থাকে সে। দেখতে দেখতে সঞ্জীব বুঝতে পারে এই পুঁথিটা কোনো প্রাচীন তন্ত্রের পুঁথি। তবে সাধারণভাবে বাজারে প্রচলিত বিভিন্ন তন্ত্রের পুঁথির থেকে এটা একেবারেই আলাদা। এতে যে সমস্ত মন্ত্র, আচার এবং দেবদেবীর বর্ণনা দেওয়া রয়েছে তা আগে কখনো দেখেনি সে। সঞ্জীব 5 বছর ধরে সদ্গুরুর সান্নিধ্যে বিভিন্ন রকমের তন্ত্র সাধনা করেছে। সব সাধনা, চিতা সাধনা, মশান শুকোথা সাধনা, আরও নানান রকমের ছোট বড় সাধনায় যথেষ্ট পারদর্শিতা অর্জন করেছে দীর্ঘ সময় ধরে। তাই সাধারণভাবে প্রচলিত বিভিন্ন তন্ত্র সম্পর্কে খুব ভালো মতোই জানে সঞ্জীব। কিন্তু এটা কোন তন্ত্র? এর মন্ত্রগুলো তো সংস্কৃতে লেখা নেই, লেখা আছে আধা বাংলা আর আধা কামরূপী ভাষায়। বিভিন্ন আচার এবং অনুষ্ঠানগুলোর ব্যাখ্যার ক্ষেত্রেও সেই একই নিয়ম প্রযোজ্য। দেখতে দেখতে মাথা ভারী হয়ে আসে সঞ্জীবের। পুঁথিটা উল্টে রেখে এবার সেই সাদা শক্ত জিনিসটা
হাতে নিয়ে দেখতে থাকে সঞ্জীব। এটা দেখতে অনেকটা মাকুর মতো, তলার দিকটা গোল এবং মোটা, আর সামনের দিকটা সরু সুচলো, ওজনে বেশ ভারী আর আকারে আঙুল চারেক লম্বা। এদিক ওদিক উল্টে পাল্টে দেখেও সেটা সম্পর্কে কোনো ধারণা করতে পারে না সঞ্জীব। অগত্যা সেই পুঁথি আর সাদা শক্ত বস্তুটা পুনরায় ওয়ার্ড্রবের ভেতর তুলে রেখে সঞ্জীব ছোট্ট ঠাকুর ঘরের সামনে বসে এক মনে চিন্তা করতে থাকে সেই ভদ্রলোকের বলা কথাগুলো। ভদ্রলোক তো বলেছিলেন তার ভেতরে যোগ্য আধারের সন্ধান পেয়েই নাকি তিনি তাকে এগুলো দিচ্ছেন, কিন্তু সে তো এগুলোর কোনোটারই আগুপিছু কিছুই উদ্ধার করতে পারছে না। আর ভদ্রলোক যাওয়ার আগে তাকে বলে গিয়েছিলেন এগুলো নিয়ে তাকে দায়মুক্ত করতে। এগুলো দেওয়ার পেছনে ওই ভদ্রলোকেরই বা কিসের দায়? কিসের দায়মুক্তির কথা বলছিলেন উনি? নিজের চিন্তা শক্তিকে উথাল পাথাল করে ফেললেও প্রশ্নগুলোর কোনো উত্তর সঞ্জীবের মাথায় আসে না। নিজেকে এই সময় খুব অসহায় বোধ হয় তার। জীবনে এর আগে অনেক কঠিন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে সে, কিন্তু এমন উদ্ভট ধাঁধার সম্মুখীন তাকে কখনো হতে হয়নি। কি করেই বা এই ধাঁধার সমাধান করবে তার কোনো রকম সূত্র খুঁজে বের করতে পারছে না সে। মনে মনে নিজের গুরু এবং ইষ্টের কাছে পথ নির্দেশ চেয়ে কাতর প্রার্থনা জানাতে থাকে বছর 30-এর মাতৃসাধক সঞ্জীব বাগচি। দেখতে দেখতে এভাবে কেটে যায় বেশ কয়েকটা দিন। মনে চাপা অস্বস্তি নিয়ে সঞ্জীব ক্রমাগত সেই ধাঁধার উত্তর খুঁজে ব্যর্থ হতে থাকে বারংবার। কিন্তু একদিন অফিস থেকে ফিরে সঞ্জীব জানতে পারে তার নামে বীরভূমের লাভপুর থেকে একটি চিঠি এসেছে। চিঠিটা লিখেছেন সেখানকার গ্রাম প্রধান দেবাশিস ভট্টাচার্য। চিঠিতে তিনি লিখেছেন তার কনিষ্ঠ পুত্র শিবাশিস দিন 25 আগে পালকি করে পাশের কীর্ণাহার গ্রামের মজুদ্দার মনোহর চক্রবর্তীর ছেলের উপনয়নে তার হয়ে নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছিলেন, কিন্তু পথেই তার হঠাৎ মর্মান্তিক রহস্য মৃত্যু হয়েছে। দেবাশিসবাবু বহুদিন ধরেই বিপত্নিক। তার স্ত্রী গত হয়েছেন বহু বছর আগে। বর্তমানে বিধবা কনিষ্ঠ পুত্রবধূ এবং একমাত্র নাতিকে নিয়ে তিনি বড় উৎকণ্ঠার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। তিনি মনে করেন তার পরিবারের ওপর কোনো অজানা বিপদ নেমে এসেছে এবং তার থেকেও বড় বিপদ নেমে আসতে চলেছে আগামী সময়ে। তাই তিনি সঞ্জীবকে তার বাড়িতে আসতে এবং তাদের সাহায্য করতে কাতর অনুরোধ জানাচ্ছেন। চিঠিটা পড়ে আবার ভাঁজ করে খামের ভেতর ঢুকিয়ে রাখে সঞ্জীব। সঞ্জীব এমনিতেই যেহেতু একটু অপ্রস্তুত হয়ে আছে কদিন ধরে, তাই সে চিন্তা করতে থাকে যে কি করবে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার স্মরণ হয় দীক্ষার সময় গুরু গৌরাঙ্গ আগমবাগীশ তাকে স্পষ্ট আদেশ করে তাকে দিয়ে শপথ করিয়েছিলেন কখনো কেউ বিপদে পড়ে সাহায্য চাইলে কখনো সে না বলবে না। কেউ যদি বিপদে পড়ে সাহায্য চায় তাহলে নিজের প্রাণ পর্যন্ত বাজি রেখে তাকে সাহায্য করাটা একজন প্রকৃত সৎ সাধকের কর্তব্য। গুরুর আদেশ আর অমান্য করতে না পেরে সঞ্জীব সিদ্ধান্ত নেয় সে অফিস থেকে ছুটি নিয়ে কিছুদিনের জন্য লাভপুর যাবে। সেই মতো অফিসে দরখাস্ত করে ছুটি নিয়ে তার 3 দিন পর সঞ্জীব রওনা দেয় বর্ধমান বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে। সেখান থেকে বাস ধরে সে রওনা দেবে লাভপুরের উদ্দেশ্যে। ভোরবেলা জব এবং আহ্নিক সেরে বাড়ি থেকে বেরোনোর আগে নিজের গুরু এবং ইষ্টের নাম স্মরণ করে ভক্তি ভরে মনে মনে প্রণাম জানায় সে। বাড়ি থেকে বেরোনোর আগে তার মনে পড়ে সেই ভদ্রলোকের বলা কথাগুলো। সত্যিই তো, সেই ভদ্রলোক তো চিঠি আসার বেশ কিছুদিন আগেই তাকে বলেছিলেন কিছুদিনের মধ্যেই তাকে কাজের সূত্রে এই শহরের বাইরে যেতে হবে। সেখানে তার ভদ্রলোকের দেওয়া সেই জিনিসগুলোর প্রয়োজন পড়বে। কথাগুলো সম্পূর্ণ বিশ্বাস হতে চাইছে না সঞ্জীবের, কিন্তু বিশ্বাস না করেও এই মুহূর্তে কোনো উপায় নেই। এটা তো সত্যি যে ভদ্রলোকের কথাগুলো আস্তে আস্তে সবই মিলে যেতে শুরু করেছে। তাই অনিচ্ছা সত্ত্বেও ভদ্রলোকের দেওয়া সেই পুঁথি আর সাদা বস্তুটা ব্যাগের ভেতর নিয়ে নেয় সঞ্জীব। তারপর বাড়ি থেকে বেরিয়ে পরিবহন ধরে রওনা দেয় বর্ধমান বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে। বেশ কিছুটা লম্বা পথ অতিক্রম করে সঞ্জীব অবশেষে পৌঁছয় বর্ধমান বাসস্ট্যান্ডে। তারপর সেখান থেকে লাভপুরগামী বাসে উঠে চেপে বসে। কিছুক্ষণ পরেই গর্জে ওঠে বাসের ইঞ্জিন।
একরাশ কালো ধোঁয়া ছেড়ে বাসস্ট্যান্ড থেকে বেরিয়ে বাস রওনা দেয় বীরভূমের লাভপুরের উদ্দেশ্যে। রাস্তায় একাধিকবার প্রবল যানজটের খপ্পরে পড়ে সঞ্জীব বাড়ি ছেড়ে রওনা দেওয়ার পর থেকে দেখতে দেখতে গড়িয়ে সকাল থেকে দুপুর এবং দুপুর থেকে বিকেল হয়ে যায় লাভপুর পৌঁছতে। বাস যখন সঞ্জীবকে হাইওয়ের ধারে নামিয়ে দিয়ে দূরের দিগন্তে মিলিয়ে যায় তখন বিকেল পড়ন্ত। চৈত্রের শেষের দিক বলে বাতাসে সেরকম ভারী কি ভাব নেই। সন্ধ্যাও নামতে একটু দেরি হয় অন্যান্য সময়ের তুলনায়। বিকেল এবং সন্ধ্যার এই মাঝামাঝি সময়টা শহরে বিশেষ আলাদাভাবে অনুভূত না হলেও গ্রামে এর সৌন্দর্য অসাধারণ। সঞ্জীব কাজের সূত্রে বর্তমানে শহরে থাকলেও তার ছেলেবেলার পুরোটাই কেটেছে গ্রামে, তাই কৈশোরের স্মৃতি তরতাজা হয়ে মনটা ফুরফুরে করে দেয় সঞ্জীবের। সঞ্জীব হাইওয়ে থেকে হেঁটে একটুখানি এগিয়ে এসে গ্রামে প্রবেশ করার জন্য মেঠো আলপথ ধরে এগিয়ে চলতে থাকে। গ্রামের দূষণহীন তাজা নাতিশীতোষ্ণ বাতাস আপন খেয়ালে বয়ে চলতে চলতে বারবার ছুঁয়ে যাচ্ছে পা থেকে মাথা পর্যন্ত, আর তাতেই বেশ আরাম বোধ হচ্ছে তার। পথ চলতে চলতে এতক্ষণ পর্যন্ত এতখানি যাত্রার সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে যায় সঞ্জীবের। রাস্তায় আসার সময় বাসস্ট্যান্ড থেকে কিনে আনা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে তাতে অগ্নিসংযোগ করে সঞ্জীব। তারপর সেই সিগারেট সেবন করতে করতে বিগত কয়েকদিনের সমস্ত ঘটনা চিন্তা করতে করতে দ্রুত গতিতে পা চালাতে থাকে সে। চিঠিতে দেবাশিস ভট্টাচার্য তার বাড়ির ঠিকানা উল্লেখ করে দিয়েছিলেন, তাই গ্রামে প্রবেশ করার পর গ্রাম প্রধান দেবাশিস বাবুর বাড়ি খুঁজে পেতে খুব একটা বেগ পেতে হয় না তাকে। সে গ্রামে প্রবেশ করার সাথে সাথে বুঝতে পেরেছে কিছু একটা অমঙ্গলের সংকেত যেন চক্রাকারে পাক খাচ্ছে এই গ্রামের আকাশে বাতাসে। সাধারণ কোনো মানুষ হলে হয়তো কিছুই বুঝতে পারত না, কিন্তু আর 5 জন সাধারণ ব্যক্তির সাথে একজন সাধকের তো এখানেই পার্থক্য। প্রকৃত সাধক কিংবা সাধিকারা সত্যি সত্যি এমন অনেক কিছু বুঝতে পারে, নিজেদের ষষ্ঠ ইন্দ্রিয়ের দ্বারা এমন অনেক কিছু অনুভব করতে পারে যা সাধারণ মানুষের দ্বারা বোঝা কিংবা অনুভব করা কোনোভাবেই সম্ভব নয়। সেই অশনি সংকেত যে বাস্তবেই দেবাশিস বাবু এবং তার পরিবারের জন্য খুব একটা সুখকর নয়, তার নিজের সাধন ক্ষমতার দ্বারা ইতিমধ্যে বুঝতে পেরেছে সঞ্জীব। গ্রামের অর্ধেক পথ অতিক্রম করে সঞ্জীব যখন চিঠির ঠিকানা মিলিয়ে দেবাশিস ভট্টাচার্যের বাড়ির সামনে এসে উপস্থিত হয় তখন সূর্য পুরোপুরিভাবে ঢলে পড়েছে পশ্চিম কোণে। সন্ধ্যার হালকা আঁধার নেমে এসেছে চারিদিকে, তবে এই আলোতেও সাবলীলভাবে দেখতে পাওয়ার কাজে সঞ্জীবের কোনো অসুবিধে হচ্ছে না। সে দিনের পর দিন একাধিক অমাবস্যার রাতেও বিভিন্ন শ্মশানে বসে সাধনা করেছে, তাই অন্ধকারে চোখ সম্পূর্ণভাবে সয়ে গেছে সঞ্জীবের। সেই তুলনায় এই হালকা অন্ধকার তার কাছে কিছুই নয়। সঞ্জীব দেখে বাড়িটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো, ছিমছাম একটা দোতলা বাড়ি। দেখে বোঝা যায় বাড়ির মালিক এবং অন্যান্য সদস্যদের অর্থের কোনো অভাব নেই। বাড়ির ছাদের সীমানা বরাবর একাধিক টবে বিভিন্ন দেশি বিদেশি ফুলের গাছ লাগানো, আর প্রধান ফটকের সামনে খুব সুন্দরভাবে খোদাই করে লেখা রয়েছে বাড়ির নাম কর্ণফুলী। বাড়িটা যে গ্রামের প্রধানেরই তা একবার নিজের চোখে দেখলে আর কাউকে বলে দিতে হবে না। দেরি না করে দরজায় করাঘাত করে দরজা খোলার অপেক্ষা করতে থাকে সঞ্জীব। কিছুক্ষণ পর একজন পরমা সুন্দরী মহিলা এসে দরজা খুলে সঞ্জীবকে দেখে সাথে সাথে মাথায় ঘোমটা টেনে কোমল কণ্ঠে প্রশ্ন করেন, আগে আপনাকে তো ঠিক চিনলাম না। এর আগে এখানে কখনো তো দেখিনি। আপনি কি কাউকে খুঁজছেন? অল্প বয়সে সেই মহিলাটির নমনীয়তা এবং বনেদিয়ানা দেখে সঞ্জীবের বুঝতে অসুবিধে হয় না যে ইনি দেবাশিস মহাশয়ের সদ্য বিধবা হওয়া পুত্রবধূ, যার কথা উনি চিঠিতে উল্লেখ করেছিলেন। সঞ্জীব অত্যন্ত বিনয়ের সাথে উত্তর দেয়, যদি খুব ভুল না করি তাহলে আপনি সম্ভবত দেবাশিস মহাশয়ের কনিষ্ঠ পুত্রবধূ সুজাতা দেবী। আপনার শ্বশুরমশাইকে বলুন আসানসোলে উনি যার উদ্দেশ্যে পত্র লিখেছিলেন সে এসেছে। আপনাদের আর দুশ্চিন্তার মধ্যে দিয়ে দিন কাটানোর কোনো দরকার নেই। আমার যতটুকু সাধ্য তা দিয়ে আমি সম্পূর্ণ চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়ানোর। আমি এখনো ঠিকভাবে জানি না এক্ষেত্রে আমার ঠিক কী করণীয়,
কিন্তু আমার দৃঢ় বিশ্বাস কিছু না কিছু একটা উপায় ঠিকই বেরিয়ে আসবে। সঞ্জীবের কথা শুনে সুজাতার চোখ ছলছল করে ওঠে। ধরা ধরা গলায় উনি বাড়ির ভেতরে থাকা দেবাশিস বাবুকে উদ্দেশ্য করে বলে ওঠেন, বাবা, আপনার সাথে কেউ একজন দেখা করতে এসেছেন। উনি বলছেন উনি আপনার পত্র পেয়ে এখানে এসেছেন। এই কথা শোনা মাত্র দেবাশিস ভট্টাচার্য ভেতর থেকে যেন এক প্রকার দৌড়ে বাইরে আসেন এবং পুত্রবধূকে আদেশ করেন বাড়ির ভেতরে গিয়ে সঞ্জীবের যথাসম্ভব যত্ন আত্মীর ব্যবস্থা করতে এবং রাতের খাবারের আয়োজন করতে। সুজাতা ভিতরে চলে গেলে দেবাশিস ভট্টাচার্য সঞ্জীবকে উদ্দেশ্য করে হাতে জোর করে বলেন, ঠাকুর মশাই, অনেকটা পথ অতিক্রম করে এসেছেন। আজ রাতটা না হয় বিশ্রাম করুন, কাল সকালে সমস্ত বিষয় খুলে আলোচনা করা যাবে। আমি আপনার রাতের খাবার এবং শোয়ার সমস্ত ব্যবস্থা এক্ষুনি করিয়ে দিচ্ছি। আপনি দয়া করে আমার গৃহে আপনার পায়ের ধুলোটুকু দিন। সঞ্জীব বিনম্রভাবে বলে, আরে না না, এত ব্যস্ত হতে হবে না। আপনার মানসিক অবস্থা এই সময় যে জায়গায় দাঁড়িয়ে আছে তা আমি আন্তরিকভাবে উপলব্ধি করতে পারছি। আপনার এই অবস্থায় আপনার বাড়ির অতিথি হয়ে চব্যচস্য ভোজন কিংবা কুম্ভকর্ণে নিদ্রা কোনোটাই আমার হবে না। আমার বিবেকে লাগবে প্রধানমশাই, আমার বিবেকে লাগবে। কিন্তু দেবাশিস ভট্টাচার্য কোনো কথা না শুনে নিজে আপ্যায়ন করে সঞ্জীবকে বাড়ির ভেতরে নিয়ে যান। সঞ্জীবের থাকার ব্যবস্থা হয় দোতলার একটা ঘরে। রাতের আহারের পর ঘরে এসে বিছানার উল্টো দিকের দেওয়ালে চোখ পড়া মাত্র সঞ্জীবের চক্ষু যেন চড়ক গাছ হয়ে যায়। সে দেখে দেওয়ালে সেই ভদ্রলোকের ছবি টাঙানো যার সাথে এখানে আসার আগে তার দেখা হয়েছে। কিন্তু তার ছবি এখানে কি করছে? তীব্র কৌতূহলে সঞ্জীবের সারা দেহ যেন শিহরিত হয়ে ওঠে। সে কৌতূহল নিবারণ করতে না পেরে দেবাশিসবাবুকে নিজের ঘরে ডেকে নিয়ে এসে ছবিটিকে দেখিয়ে সেই ভদ্রলোকের পরিচয় জানতে চায়। উত্তরে বৃদ্ধ একটা ঢোক গিলে ধরা ধরা গলায় বলতে শুরু করেন, ওটা আমার বড় ছেলে চন্দ্রাশিসের ছবি। আসলে এক সময় ওই ঘরেই থাকতো। জানেন ঠাকুর মশাই, ছোট থেকেই আমার চাঁদু একটু আপন ভোলার ন্যালা খ্যাবলা ধরনের ছিল। জাগতিক কোনো বিষয় তার কোনো আগ্রহই ছিল না। সেজন্যই ছেলেবেলা থেকেই ওকে বিভিন্ন লোকের বিভিন্ন ঢোন টিটকিরি থেকে শুরু করে শারীরিক নিগ্রহ পর্যন্ত শিকার হতে হয়েছিল। ছেলেটা আমার বড় সহজ সরল ছিল ঠাকুর মশাই, তবে ওর একটা আশ্চর্য ক্ষমতা ছিল। ওর সামনে কোনো মানুষ এসে দাঁড়ালে ও তার ভূত ভবিষ্যৎ বর্তমান সব গড়গড় করে বলে দিতে পারত। এমনকি সেই মুহূর্তে সেই সব মানুষের মনে কি চলছে তাও বুঝতে এবং বলে দিতে পারত। ভবিষ্যতে কারোর সাথে খারাপ কিছু ঘটার ইঙ্গিত পর্যন্ত ও আগে থেকেই পেত। তবে ছেলেটার আমার সংসারের প্রতি কোনো টান ছিল না। ও যত বড় হতে থাকে ওর বৈরাগ্য তত তীব্র হতে থাকে। আপন মনে বিড়বিড় করে সারাদিন কি সব বলতে থাকতো। শেষে সবাই বলা শুরু করলো আমার ছেলে পাগল। চারিদিক থেকে শুরু হলো ওর ওপর মানসিক অত্যাচার। সেই জ্বালা সহ্য করতে না পেরে ছেলেটা আমার একদিন মাঝরাতে কাউকে কিছু না জানিয়েই গৃহত্যাগী হয়ে কোথায় যে চলে গেল তার আর কোনো হদিশই পাওয়া গেল না। ছেলেটা আমার সব টান ছিন্ন করে চলে গেল ঠাকুর মশাই, চলে গেল ঠাকুর মশাই। বলতে বলতে হু হু করে কান্নায় ভেঙে পড়লেন বৃদ্ধ। এতক্ষণে সঞ্জীব অনেকটাই বুঝতে পারল দয়াময় ঈশ্বরের কি চমৎকার লীলা। তাকে সান্ত্বনা দিয়ে সঞ্জীব দীপ্ত কণ্ঠে বলল, প্রধানমশাই, বাড়ি ছেড়ে হয়তো খুব সহজেই চলে যাওয়া যায়, কিন্তু গৃহত্যাগী হয়ে যাবার পরেও পরিবারের মানুষগুলোর উপর মায়া আর টানটা আমৃত্যু থেকে যায়। পরিবারের মানুষগুলোর প্রতি নিজের দায়িত্ববোধটাও চেষ্টা করলেও কখনো মনের অন্তর থেকে ঝেড়ে ফেলা যায় না। কালের চাকাও সেই অনুভূতি আবেগকে পিষে দিতে পারে না। বৃদ্ধ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তার মানে? মৃদু হেসে সঞ্জীব বলল, সব মানেটুকু এখন নাই বা জানলেন, সময় সব কিছু জানতে পারবেন। অনেক রাত হয়ে গেছে, যান শুয়ে পড়ুন আপনি এখন। বৃদ্ধ আর কথা না বাড়িয়ে
চোখের জল মুছতে মুছতে বেরিয়ে গেলেন সঞ্জীবের ঘর থেকে। তিনি বেরিয়ে যেতে গুরুদেব এবং ইষ্টের নাম স্মরণ করে দিক নির্দেশ প্রার্থনা করল সঞ্জীব। তারপর ঘরের দরজা বন্ধ করে ব্যাগ থেকে চন্দ্রাশিস ভট্টাচার্যের দেওয়া সেই পুঁথি আর সাদা বস্তুটা বের করে সামনে রেখে নিজের গুরুদেবকে স্মরণ করে ধ্যানের মধ্যে চন্দ্র দর্শনে মগ্ন হল সঞ্জীব। গুরু আর ইষ্টের কৃপায় মানুষ চক্ষুতে এবার একে একে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যেতে শুরু করলো তার সামনে। সবশেষে তার এও মনে পড়ল, এই চাঁদু ওরফে চন্দ্রাশিস ভট্টাচার্যের সাথেই তার দেখা হয়েছিল আজ থেকে প্রায় বছর 4 আগে বোলপুরের কঙ্কালীতলা মহাশ্মশানে। সঞ্জীব তখন সাধনার কাজে কঙ্কালীতলায় গিয়েছিল গুরুর আদেশে। সেখানেও একটা গাছের তলায় একইভাবে ভাবলেশীন হয়ে তাকে বসে থাকতে দেখেছিল সঞ্জীব। তবে সেদিন তাদের মধ্যে কোনো কথা হয়নি। তাকে পাগল বলে মনে করে সঞ্জীব তার কাছে আর যায়নি, নিজের সাধনার কাজ সম্পূর্ণ করে ফিরে এসেছিল। অথচ এই লোকটাই যে তার থেকেও অনেক বড় মাপের সাধক তা সে এতদিন কল্পনাই করতে পারেনি। তার প্রতি শ্রদ্ধায় মন ভরে ওঠে সঞ্জীবের। আর দেরি না করে ঘরের আলো নিভিয়ে সেদিনকার মতো শুয়ে পড়ে সঞ্জীব। পরদিন সকালে সুজাতা মাথায় ঘোমটা টেনে হাতে চায়ের পেয়ালা নিয়ে প্রবেশ করে সঞ্জীবের ঘরে। বিছানার পাশের জলচৌকিতে চায়ের পেয়ালাটা রেখে সুজাতা কোমল গলায় সঞ্জীবকে উদ্দেশ্য করে বলে, কাল রাতে আমি বাইরে থেকে আপনাদের সব কথা শুনেছি। বাবা আপনাকে আমার ভাসুর ঠাকুর সম্পর্কে সব কিছুই বলেছেন, কিন্তু যা চেপে গেছেন তা হলো আমার স্বামীর কথা। আমার স্বামী ছিলেন আমার ভাসুর ঠাকুরের সম্পূর্ণ বিপরীত স্বভাবের। না গড়তে পেরেছিলেন নিজের চরিত্র, আর না পেরেছিলেন অর্জন করতে লোকের সম্মান। গ্রামের মেয়ে বউরা তার আতঙ্কে সবসময় কাঁটা হয়ে থাকত। অনেক নারী সর্বনাশ করেছেন আমার স্বামী। শুধু গ্রামের প্রধানের ছেলে বলে ভয় তাকে কেউ কিছু বলতে পারত না। আজ থেকে প্রায় বছর 2 আগে আমাদের বাড়ির এক চাকর বীরবাহু সোরেনের বাচ্চা একটা মেয়েকে পর্যন্ত। ঘেন্নায় গলা রুদ্ধ হয়ে আসে সুজাতার। সঞ্জীব তাকে থামিয়ে বলে, থাক, আর কিছু বলতে হবে না। গুরুর কৃপায় আমি গতকাল রাতে সবটাই জানতে পেরেছি। আমার শুধু চিন্তা হচ্ছে আপনার শ্বশুরমশাই এবং আপনার ছোট্ট এই পুত্র সন্তানটির জন্য। তবে আমি বুঝতে পেরেছি আমার ঠিক কী করণীয়। আমি সম্পূর্ণভাবে আমার সবটুকু দিয়ে চেষ্টা করব আপনাদের যাতে কোনো রকম কোনো ক্ষতি না হয়। সুজাতা অবাক গলায় বলে, সব থেকে আশ্চর্য লেগেছিল বীরু কাকা এই ঘটনার পরও আমাদের বাড়ির কাজ ছেড়ে দেননি। সঞ্জীব সুজাতাকে থামিয়ে দিয়ে বলে, তার পেছনেও যথেষ্ট কারণ আছে। এই বলে নিজের ব্যাগ থেকে সেই পুঁথিটা বের করে সুজাতাকে দেখিয়ে বলে, এই যে, এটা কি জানেন? সুজাতা উত্তরে ঘাড় নেড়ে না বলে। সঞ্জীব সুজাতাকে উদ্দেশ্য করে বলতে শুরু করে, এটা হলো অতি বিরল এক তন্ত্রের পুঁথি। এর নাম অড্ডালিনী তন্ত্র। এই তন্ত্রের চর্চা সাধারণত আমাদের ঝাড়খণ্ড এবং আসাম সীমান্তের আদিবাসীদের মধ্যেই প্রচলিত অতি গুপ্ত এই তন্ত্র। এর আচার অনুষ্ঠান কিংবা মন্ত্র কোনোটাই সাধারণভাবে সমাজে প্রচলিত সাধারণ আগম, নিগম, জামল কিংবা ডামর তন্ত্রের মতো নয়। এই তন্ত্রের উৎপত্তি কিভাবে তা আজও সম্পূর্ণরূপে জানা যায়নি। তবে ধারণা করা হয় যে বৌদ্ধ বজ্রযান এবং হিন্দু শাবর তন্ত্রের সংমিশ্রণ ঘটিয়ে এই তন্ত্র সৃষ্টি করেছিলেন কিছু আদিবাসী সাধক। আর সবচেয়ে বড় কথা হলো, এই তন্ত্রে যে সমস্ত দেবদেবীদের উল্লেখ পাওয়া যায় তারা প্রত্যেকে ভয়ঙ্কর এবং ভয়ঙ্করী। তাদের বেশিরভাগই রক্তপিপাসু। এদের মধ্যেই এক ভয়ঙ্করী দেবী হলেন দেবী চাংমা। এই দেবীর মূর্তি গড়তে হয় জঙ্গলের মাটি এবং শুকনো গাছের ছাল দিয়ে। এই দেবীকে জাগাতে হলে টানা 2 বছর ধরে এনার সাধনা করতে হয়। সাধনার শেষ দিনে হোম শেষে এনাকে উৎসর্গ করতে হয় তাজা রক্ত। সাধনা শেষ হলে প্রতি কৃষ্ণা চতুর্থী তিথিতে এই দেবীর পূজা করে সাধক পূজা শেষে দেবীকে তাজা রক্ত উৎসর্গ করে।
আর সেই রক্তের ছোঁয়া পাওয়া মাত্র দেবী জেগে ওঠেন। এই দেবী একবার জাগলে তার কাছে যে মানত তার সাধক করে তিনি তা অক্ষরে অক্ষরে পূর্ণ করেন। আর ঠিক সেই কাজটি করেছেন আপনাদের বীরবাহু সোরেন ওরফে বীরু কাকা। উনি নিজের মেয়ের প্রতি হওয়া অবিচারের বদলা নিতে সংকল্প করেছেন আপনাদের পরিবারের প্রতিটি পুরুষ মানুষের প্রাণ। অথচ আপনারা বুঝতেও পারেননি উনি সেই ঘটনার পরেও কেন আপনাদের ছেড়ে যাননি বা কী কারণে সেই ঘটনা নিয়ে আপনাদের কাছে আর কোনো অভিযোগও করেননি। গত কৃষ্ণা চতুর্থী তিথিতে উনি কোপাই নদীর তীরে গভীর জঙ্গলে বসে জাগিয়েছিলেন সেই ভয়ঙ্করী দেবী চাংমাকে, যার কারণে আগামী দিনের অনুষ্ঠানের নিমন্ত্রণ রক্ষা করতে কীর্ণাহার যাওয়ার পথে সেদিন রাত্রেই ওই জঙ্গলে প্রাণ হারায় আপনার স্বামী এবং বীরবাহু সোরেন ছাড়া বাকি সমস্ত পালকি বাহকও। বীরবাহু ওই ঘটনার পর থেকে আর ফেরেননি, যাতে আপনারা ভেবে নেন ওই ঘটনায় উনিও প্রাণ হারিয়েছেন আর উনি আবার আগামী কৃষ্ণা চতুর্থীতে দেবীকে জাগিয়ে আপনাদের বংশ সম্পূর্ণভাবে নির্বংশ করতে পারেন। সেই দিনের পর থেকে কেটে গেছে গোটা 29টা দিন। আজ আবার কৃষ্ণা চতুর্থী তিথি, আর আমি যদি ভুল না করি তাহলে আজ বীরবাহু ওই একই জায়গায় আবার জাগাবে দেবী চাংমাকে। দেবীর কাছে মানত করবে আপনাদের পরিবারের উপস্থিত বাকি পুরুষদের প্রাণের আহুতি। তার মধ্যে আপনার শ্বশুর মশাই এবং আপনার শিশুপুত্রই একমাত্র অবশিষ্ট আছে আপনাদের বাড়িতে। দেবী চাংমা ভয়ঙ্করী হওয়ার সাথে সাথে ভয়ানক মায়াবীও। কোনো না কোনো ছল করে সে তার শিকারকে টেনে নিয়ে যাবেই ওই জঙ্গলের ভেতরে, আর আমাদের যা করতে হবে ঠিক তখনই করতে হবে। আপাতত আপনার শ্বশুর মশাইকে এসব কিছু বলতে হবে না, যা বলার কাজ মিটে যাবার পর আগামীকাল আমি বলবো। এই কথা শুনে সুজাতার চোখে মুখে আতঙ্কের রেশ ফুটে ওঠে। সে সঞ্জীবকে প্রশ্ন করে, বাবার খোকনের কোনো ক্ষতি হবে না তো? সঞ্জীব শান্ত গলায় বলে, আমি আমার সম্পূর্ণ শক্তি দিয়ে চেষ্টা করব যাতে ওনাদের কোনো রকম কোনো ক্ষতি না হয়। বাকিটা সর্বশক্তিমান ঈশ্বরের হাতে। তবে আপনাকেও কিন্তু আমাকে সাহায্য করতে হবে। এক্ষেত্রে আপনার সাহায্য আমার লাগবে। আপনাকে কি করতে হবে তা ভালোভাবে শুনে নিন। এই বলে সঞ্জীব সুজাতাকে ভালো মতো বুঝিয়ে দেয় তাকে কি করতে হবে। আর সুজাতা চলে যাওয়ার পর দেবাশিস বাবুকে ডেকে সঞ্জীব জানায় সে আজ সারাদিন কিচ্ছু খাবে না, তিনি যেন তার খাবারের কোনো ব্যবস্থা না করেন। বৃদ্ধ কারণ জানতে চাইলে সে বলে তার শরীর ভালো নেই, তাই সে খাবে না। সঞ্জীবের কাছ থেকে বিদায় নেওয়ার আগে বৃদ্ধ বলেন, ঠাকুরমশাই, আপনি তো কাল রাতের কথার পর আর বাকি কিছুই এখনো শুনলেন না। তিনি আরও কিছু বলতে যাচ্ছিলেন, তবে সঞ্জীব তাকে থামিয়ে দিয়ে বলে, তার আর প্রয়োজন পড়বে না প্রধানমশাই। আমার যা জানার তা এর মধ্যে জানা হয়ে গেছে। আপনি এখন এখান থেকে যান, আর আপনার পুত্রবধূকে বলবেন উনি যেন আজ রাতে সদর দরজায় আগর না দেন। দয়া করে এখন আর কোনো প্রশ্ন করবেন না। যা উত্তর দেওয়ার কাল সকালে দেব, কেমন? অগত্যা লাভপুর গ্রামের প্রধান দেবাশিস ভট্টাচার্য আর কোনো কথা না বাড়িয়ে সঞ্জীবের কথাই মেনে নিয়ে তখনকার মতো সেখান থেকে চলে যান। দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে আসে। চারিদিক ঢেকে যায় অন্ধকারের চাদরে। সঞ্জীবের কথা মতো সদর দরজায় সেদিন আগল আটকায় না সুজাতায়। সঞ্জীব ঘরে বসে জপের মালা হাতে জপ করতে করতে অপেক্ষা করতে থাকে সঠিক সময়ের। এভাবে বেশ কিছুক্ষণ কাটার পর একটা তীব্র সুগন্ধে হঠাৎ ভরে ওঠে চারপাশটা। সঞ্জীব বুঝতে পারে সে যা বুঝতে পারছে তাই ঠিক। এ দেবী চাংমার মায়া, নিজের শিকারকে সম্মোহন করে টেনে নিয়ে যাওয়ার জন্য। আর এক মুহূর্ত অপেক্ষা না করে নিজের গুরুকে স্মরণ করে সঞ্জীব ছুটে দোতলা থেকে নামতে শুরু করে সদর দরজার উদ্দেশ্যে।
নেমে দরজার মুখে এসে দাঁড়িয়ে এসে দেখে একমাত্র নাতিকে কোলে নিয়ে সম্মোহিত হয়ে কাঠের পুতুলের মতো দেবাশিস ভট্টাচার্য চলেছেন রাতের অন্ধকার ভেদ করে গ্রামের শেষ সীমানার দিকে। সঞ্জীব তাকে অনুসরণ করে পিছু পিছু চলতে থাকে, জপের মালা হাতে ইষ্টমন্ত্র জপ করতে করতে। দেখতে দেখতে গ্রাম পেরিয়ে তারা উপস্থিত হয় দূরের জঙ্গলের সীমানায়। জঙ্গলের পাশ দিয়ে আপন মনে তীর তীর করে বয়ে চলেছে কোপাই নদী। জঙ্গলের ভেতরে তারা যত প্রবেশ করতে থাকে সেই সুগন্ধ আরো তীব্র থেকে তীব্রতর হতে থাকে। সঞ্জীব বুঝতে পারে তারা অভীষ্ট স্থানের খুব কাছাকাছি এসে পড়েছে। অবশেষে রাতের অন্ধকারকে ভেদ করে কিছুটা দূরে জ্বলতে দেখা যায় সেই পরিচিত হোমকুণ্ডের আলো। সেই কুণ্ডের সামনে বসে এক মনে পুজোর উপাচার সাজাতে তখন মগ্ন তান্ত্রিক বীরুবাহ। নাতিকে কোলে নিয়ে দেবাশিস মহাশয়কে সেদিকে আসতেই দেখে উল্লাসে যেন ফেটে পড়ে বীরুবাহ। সে বলে ওঠে, মাইছে রে, তোর ভোগ এদিকেই আইছে। এইবার শুধু পুজো শেষ করে পূর্ণাহুতি তোর অপেক্ষা। এই বলে গদগদ চিত্তে হোমে একের পর এক আহুতি দিতে থাকে সে। হঠাৎ পেছন থেকে অন্ধকার চিরে ভেসে আসে একটা কণ্ঠস্বর, তোমার খেলা শেষ বীরবাহু সোরেন। চমকে পেছনে তাকায় বীরুবাহ। সে দেখে বছর 30-এর এক বলিষ্ঠ যুবক হাতে জপের মালা হাতে দৃঢ় চিত্তে দাঁড়িয়ে আছে তার ঠিক পেছনে। চোখে তার ইস্পাত কঠিন প্রত্যয়। সেই যুবক আবার বলে ওঠে, তোমার মেয়ের ওপর যে অত্যাচার করেছিল সে ইতিমধ্যেই শাস্তি পেয়েছে। তার মৃত্যুর ব্যবস্থা তুমি তোমার নিজের হাতে করেছ, কিন্তু যারা নিরপরাধ তাদের প্রাণ নেওয়ার কোনো অধিকার তোমার নেই সোরেন। এক্ষুনি বিরত হও, এই অন্যায় থেকে এক্ষুনি বিরত হও, নচেত তোমার বিনাশও কিন্তু আসন্ন। এই কথা শুনে হো হো করে অট্টহাসিতে ফেটে পড়ে বীরুবাহ। সে বলে ওঠে, মইকে ঠেকাবে? তুই সানিষ্ঠ, তুই কোথায় এসেছিস? সানিষ্ঠ, এর ফলাফল কি হইতে পারে? মায়ের খ্যামতালে ছুটো করতে আইসিস, মরবি, তুইও মরবি। এই বলে আসন ছেড়ে উঠে এক হাতে কোমরের ছোড়াটা বের করে অপর হাতে ধুতির খুঁটে বাঁধা দুটো মৃতপ্রায় ঘুঘু পাখি বের করে আনে ক্ষিপ্র বীরুবাহ। কিন্তু তাদের গলা কেটে সেই রক্ত পূর্ণাহুতি দেওয়ার আগেই হোমকুণ্ড থেকে একটা আগুনের ফুলকি এসে পড়ে তার ধুতিতে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন ধরে যায় তার হেঁটো ধুতিতে। দেখতে দেখতে সেই আগুন ছড়িয়ে পড়ে তার গোটা শরীরে। মরণ যন্ত্রণায় ছটফট করতে করতে বীরুবাহ চেষ্টা করে ছুটে নদীর দিকে যেতে, কিন্তু এ কি, নড়তে পারছে না সে, এক চুলও নড়তে পারছে না সেই জায়গা থেকে। তার তীব্র আর্তনাদে ফেটে পড়ে আকাশ বাতাস, খান খান হয়ে যায় রাতের নিস্তব্ধতা। শেষে এক সময় বীরুবাহর দগ্ধ শরীরটা লুটিয়ে পড়ে জঙ্গলের মাটিতে। মাংস পোড়া গন্ধে ম ম করে ওঠে গোটা জঙ্গল। সঞ্জীব কপালে দুহাত ঠেকিয়ে শ্রদ্ধা ভরে প্রণাম জানায় সর্বশক্তিমান মঙ্গলময় ঈশ্বরের উদ্দেশ্যে। পরদিন দেবাশিস ভট্টাচার্য মহাশয়ের যখন জ্ঞান ফেরে তখন তিনি দেখেন বাড়ির বিছানায় তিনি শুয়ে রয়েছেন। পাশে একমাত্র নাতি শুয়ে অঘরে ঘুমোচ্ছে। আর দেখেন বিছানার এক পাশে বসে আছে তার পুত্রবধূ সুজাতা এবং অপর পাশে হাসি মুখে বসে আছে মাতৃসাধক সঞ্জীব বাগচি। আমি জানি এখন আপনার এই সময়ে 4টে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাথায়। তো প্রথমত, আমি সেদিন রাতে আপনাকে সবটা খুলে বললাম না কেন? দ্বিতীয়ত, আপনার সাথে সেদিন রাতের পরে কোনো কথা না হওয়া সত্ত্বেও আমি কি করে সবটা জানলাম?
তৃতীয়ত, গতকাল রাতে আমি আপনাকে কেন সুজাতা দেবীকে আগরটা খুলে রাখতে বলতে বলেছিলাম। আর চতুর্থত, আপনি আমার হাতে যে পুঁথি আর সাদা বস্ত্রটা দেখছেন সেগুলো কি এবং আমি এগুলো কোথা থেকে পেলাম। তাহলে এক এক করে আপনার মনে উদয় হওয়া প্রশ্নগুলোর উত্তর দিই আমি। সেদিন আপনার মুখে আপনার জ্যেষ্ঠ পুত্রের সম্পর্কে শোনার পরই আমি বুঝতে পারি আপনার মানসিক অবস্থা বর্তমানে একেবারে তলানিতে। তাই সেই মুহূর্তে আমি আপনাকে নতুন করে এমন কোনো কথা বলতে চাইনি যাতে আপনি আরও আবেগতাড়িত হয়ে পড়েন। সেই জন্য এখানে আসার আগে আপনার জ্যেষ্ঠ পুত্র চন্দ্রাশিস বাবুর সাথে আমার সাক্ষাৎ হয়েছে এবং আমি তার মুখেই আপনাদের বিপদের ইঙ্গিত প্রথম পেয়েছিলাম। এই কথা আপনার কাছে আমি চেপে যাই। হ্যাঁ, এই কথা সত্য যে আমি তখন তার কথা কিছুই বুঝতে পারিনি, কিন্তু এখানে এসে আপনার বাড়িতে ওই ছবিটা দেখে আমি বুঝতে পারি ওটা ওনারই অল্প বয়সের ছবি। তাই আপনাকে ওনার ছবির দিকে ইঙ্গিত করে ওনার সম্পর্কে জানতে চাই। আপনার মুখে সব শুনে আমি তারপর বুঝতে পারি উনি নিজের সেই বিশেষ ক্ষমতার দ্বারাই আপনাদের এই বিপদের কথা আগেই আঁচ করতে পেরেছিলেন এবং সেই কথাই উনি আমাকে জানিয়ে পরোক্ষভাবে আপনাদের বিপদ নিরসনের চেষ্টা করেছেন। বাড়ি ছেড়ে চলে যাওয়ার এতদিন পরেও ওনার পরিবারের প্রতি টান এবং কর্তব্য সেই আগের মতোই অটুট আছে। পথে পথে ঘুরে বেড়ালেও আপনার পুত্র নিজের প্রিয় মানুষগুলোর বিপদের আঁচ পেয়ে চুপ করে বসে থাকতে পারেননি। ঠিক সেই জন্যই উনি আমার কাছ থেকে বিদায় নেবার সময়েও বলেছিলেন ওনাকে দায় মুক্ত করতে। এবার আপনি বুঝে নিন আপনার পুত্র সমস্ত টান ছিন্ন করে ফেলেছেন নাকি আজও নিজের দায়িত্বের প্রশ্নে অটুট আছেন। হ্যাঁ, আপনার সাথে সেদিন রাত্রে কথা শেষ হবার পরে নিজের ঘরের দরজা বন্ধ করে চন্দ্র দর্শনে বসেছিলাম। সে সময় আমি ধ্যানের মধ্যে পূর্বে ঘটে যাওয়া সমস্ত কিছুই উপলব্ধি করতে পেরেছিলাম। আমি বুঝতে পেরেছিলাম এখানে আসার আগে একদিন রাতে আমি যে স্বপ্ন দেখেছিলাম তার কিছুই নয়, শুধুমাত্র এই ঘটনাচক্রের একটা আগাম সংকেত মাত্র। সেই ধ্যানের মধ্যেই আমি আমার গুরুর কৃপায় বুঝতে পারি যে সেই সময় আমার ঠিক কি কি করণীয়। সেই জন্যই আমি পরের দিন সকালে আপনাকে বলি আমি সারাদিন কিছু খাবো না। আসলে আমি সেই গোটা দিনটা কাল ভৈরবের জপ করে আপনাদের জীবন রক্ষার প্রার্থনা জানিয়ে সংকল্প করেছিলাম। আমি আগেই বুঝতে পেরেছিলাম আপনাদের এই বিপদের কারণ আর কেউ নয়, আপনাদের একান্ত তথাকথিত বিশ্বস্ত ব্যক্তি বীরবাহু সোরেন। এটা ঠিক যে তার সাথে অন্যায় হয়েছিল, করেছিলেন স্বয়ং আপনার কনিষ্ঠ পুত্র শিবাশিস ভট্টাচার্য। আপনাদের প্রতাপে সেই সময় সে কিছু করতে পারেনি, কিন্তু মনে মনে সেই রাগ এবং ঘৃণা সে কড়ায় গণ্ডায় পুষে রেখেছিল নিজের মধ্যে। এক্ষেত্রে আপনার কনিষ্ঠ পুত্রের মৃত্যুটাকে বাদ দিলে সেই প্রতিহিংসা এতদিন ধরে বুকে চেপে রেখে সে তলায় তলায় বাকি যে কাজকর্ম করেছে এবং যে উদ্দেশ্যে করেছে তা ছিল সম্পূর্ণ অন্যায়। তাই আমি ঠিক করি বুদ্ধির আশ্রয় নিয়ে আমি তার অসৎ উদ্দেশ্য ব্যর্থ করব। আমি জানতাম গতকাল অর্থাৎ কৃষ্ণা চতুর্থীর দিন রাতে বীরবাহু আবার তার উপাস্য তান্ত্রিক দেবী চাংমার পুজোয় বসবে আপনার এবং আপনার ছোট্ট নাতির প্রাণ নেওয়ার মানত করে। আমি জানতাম দেবী চাংমা তার মায়া প্রয়োগ করে আপনাদের যেন তেন প্রকারেণ তার পূজাস্থানে নিয়ে যাবে। এও বুঝতে পেরেছিলাম তার সেই মায়াকে আটকানোর সাধ্য আমার নেই। তাই আমি সিদ্ধান্ত নিই আমি বীরবাহুর সেই কাজে কোনো রকম বাধা সৃষ্টি করব না, যাতে সে আগে থেকে সাবধান হয়ে গিয়ে আমার পরিকল্পনার পাল্টা কোনো চাল চালতে না পারে। সেই জন্য আমি সদর দরজায় আগর দিতে বারণ করেছিলাম। সাথে আমি সেদিন সকালে আপনার পুত্রবধূ সুজাতা দেবীকে বলেছিলাম আপনারা এবং আমি বেরিয়ে গেলে গ্রামের কয়েকজন লোককে নিয়ে আমাদেরকে অনুসরণ করতে।
আমি যখন বীরবাহুর সম্মুখীন হয়ে তাকে সামলাবো, সেই সময় যাতে সুজাতা দেবী আপনাকে এবং আপনার নাতিকে সুরক্ষিতভাবে পুনরায় বাড়িতে ফিরিয়ে আনতে পারেন, এবং তিনি আমার দেওয়া সেই দায়িত্ব কোনো খামতি না রেখে নিখুঁতভাবে পালন করেছেন। গতকাল রাতে আমি সেই পূজাস্থানে পৌঁছে বীরবাহুর মনুসংযোগে ব্যাঘাত ঘটাই, যাতে সে তার ক্রিয়ায় কিছু না কিছু ভুল করে এবং ক্রোধে উন্মত্ত হয়ে সে আমার পাতা ফাঁদে পা দেয়। তার মনোসংযোগ নষ্ট হবার সাথে সাথে আপনাদের সম্মোহনও কেটে যায়। আপনারা অচৈতন্য হয়ে লুটিয়ে পড়েন মাটিতে, আর তখনই সুজাতা দেবী গ্রামবাসীদের সাহায্যে আপনাদের সুরক্ষিতভাবে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন। আর ওদিকে আমার ফাঁদে পা দিয়ে সবচেয়ে বড় ভুলটা করে ফেলে বীরবাহু। সে তাড়াহুড়োর বশে ভুলেই যায় তার হোম তখনও সম্পন্ন হয়নি। সে হোম শেষের আগেই রক্তের পূর্ণাহুতি দিতে যায়, যার কারণে ক্রিয়ায় ভুল হওয়ায় তার উপাস্য দেবীর ক্রোধের সে নিজেই শিকারে পরিণত হয়। ওই হোমের আগুনেই পুড়ে খাক হয়ে যায় তার গোটা শরীরটা। মৃত্যুকালে বাঁচার শেষ চেষ্টা করেও দেবী চাংমার রোষে ব্যর্থ হয় বীরবাহু। কোপাই নদীর তীরে তার সাথে সাথে তার অসৎ উদ্দেশ্য শেষ হয়ে যায় চিরকালের মতো। আর আমার হাতেই যে মোটা পুঁথিটা দেখছেন, এটা হলো অতি গুপ্ত অড্ডালিনী তন্ত্রের পুঁথি, যে তন্ত্র প্রয়োগ করে আপনাদের গোটা পরিবারের সর্বনাশ করার চেষ্টা করেছিল বীরবাহু সোরেন। এটা আপনার জ্যেষ্ঠ পুত্রই আমাকে এখানে আসার আগে দিয়েছিলেন, যাতে আমি কোনো সমস্যার সম্মুখীন হলে তার সমাধান এই পুঁথি থেকে খুঁজে বের করতে পারি। কিন্তু ঈশ্বরের আশীর্বাদে তার আর আলাদা করে প্রয়োজন পড়েনি আমার। আর এই সাদা বস্ত্রটি হলো বুনো শূকরের দাঁত। এটাও আমাকে আপনার পুত্রই দিয়েছেন। শূকরের হাড় এবং দাঁত কালভৈরবের অত্যন্ত প্রিয়। যেহেতু আমি কালভৈরবের কাছেই আপনাদের মঙ্গল কামনায় সংকল্প করেছিলাম, তাই এই দাঁতকে মন্ত্রপুত করে নিজের কাছে রেখে তা দেহবন্ধন হিসাবে ব্যবহার করেছিলাম নিজের সুরক্ষার জন্য, যাতে বীরবাহু কিংবা তার উপাস্য দেবী চাংমা আমার কোনো রকম কোনো ক্ষতি সাধন না করতে পারে। শুভ শক্তির কাছে চিরকাল অশুভ শক্তির পরাজয় অবশ্যম্ভাবী। এক্ষেত্রেও ঠিক তাই ঘটেছে। আপনি এবং আপনার পরিবার এখন সম্পূর্ণ নিরাপদ। আর কোনো চিন্তা নেই। আপনার পরিবারের ওপর থেকে চিরকালের জন্য কেটে গেছে দেবী চাংমার ছায়া। বৃদ্ধ দেবাশিস ভট্টাচার্য আর কিচ্ছু বলতে পারেন না। তার দুচোখ বেয়ে গড়িয়ে পড়তে থাকে ফোঁটা ফোঁটা অশ্রু। তবে এই অশ্রু আনন্দের না দুঃখের, তা ঠিক ঠাউর করতে পারে না সঞ্জীব। একদিকে নিজের পরিবারের, নিজের বংশের একমাত্র সলতে নিজের নাতির সুরক্ষার পরম শান্তি, এবং অপরদিকে নিজের প্রথম সন্তানের স্মৃতি পুনরায় টাটকা হয়ে ওঠা, নিজের অপর এক সন্তানকে হারানোর যন্ত্রণা। সঞ্জীব মনে মনে ভাবতে থাকে, সত্যি নিয়তির খেলা কখনো মানুষকে স্বর্গের অনুভব করায়, তো কখনো নরক যন্ত্রণার। নিয়তি বড়ই বিচিত্র। সৃষ্টিকর্তার উপরে যাওয়ার ক্ষমতা যে কারোরই নেই। মনে মনে নিজের গুরুদেব গৌরাঙ্গ আগমবাগীশ, নিজের ইষ্ট দেবতা কালভৈরব এবং পরম কৃপাময় পরমাত্মার কাছে প্রণাম নিবেদন করে সঞ্জীব। পরদিন সঞ্জীব লাভপুরের গ্রাম প্রধান দেবাশিস ভট্টাচার্যের কাছে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার ইচ্ছে প্রকাশ করে। বৃদ্ধ আরও কিছুদিন থেকে আতিথেয়তা গ্রহণ করার জন্য বারবার অনুরোধ করেছিলেন, কিন্তু তা শোনেনি সঞ্জীব। তার অফিসেরও যে ছুটি ফুরিয়ে আসছে। বিদায় নেওয়ার সময় সঞ্জীবকে সদর দরজা পর্যন্ত এগিয়ে দিতে আসে সুজাতা। সে মলিন গলায় সঞ্জীবকে প্রশ্ন করে, শেষমেশ তাহলে চলেই যাচ্ছেন? আমাদের কি আর কখনো দেখা হবে না? সুজাতার নিষ্পাপ সুন্দর মুখটার দিকে তাকিয়ে সঞ্জীব যেন কিছুক্ষণের জন্য সমস্ত ভাষা হারিয়ে ফেলে। সত্যি, একেই বোধহয় ভাগবতের ভাষায় বলা হয়েছে পূর্বরাগ। একটু পরে নিজেকে সামলে নিয়ে সঞ্জীব হেসে উত্তর দেয়, হতেও পারে, পৃথিবীটা তো গোল। সঞ্জীবের উত্তর শুনে সুজাতার মুখেও ফুটে ওঠে স্মিত হাসি।
সে আবার প্রশ্ন করে, বিয়ে থা করেছেন? আগে না। কখনো করবেন না? এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে তার সেই মুহূর্তে দাঁড়িয়ে কি উত্তর দেওয়া উচিত তা বুঝে উঠতে পারে না সঞ্জীব। সুজাতার ভাগ্যের কথাটা ভেবে কষ্ট হতে থাকে সঞ্জীবের। সত্যিই তো, মেয়েটার আর কতই বা বয়স, এই বয়সে সন্তান নিয়ে বিধবা হতে হলো, তাও আবার পাড়া গায়ে। কেউ কি তার যন্ত্রণাটা কখনো অনুভব করতে পারবে? কখনো কি বুঝতে পারবে যে এমন হাজার হাজার সুজাতাদেরও একটা জীবন আছে, তাদেরও জীবনে হাসি কান্না সুখ দুঃখ সবটা আছে? কখনো কি মানতে চাইবে তাদেরও প্রাণ খুলে বাঁচার ভালো থাকার অধিকার আছে? এসব ভাবতে ভাবতে চোখের সামনেটা ঝাপসা হয়ে আসে সঞ্জীবের। সুজাতার নমনীয়তা, ভদ্রতা এবং সততাকে মনে মনে স্যালুট জানায় সঞ্জীব। সুজাতার প্রতি শ্রদ্ধায় ভরে ওঠে তার মন। অনেক ভেবে শান্ত গলায় সঞ্জীব উত্তর দেয়, কিছু উত্তর দেওয়ার দায়ভারটা না হয় ভবিষ্যৎ সময়ের উপরই ছেড়ে দেওয়া যাক। মুখে না হয় কিছুই না বললাম। সঞ্জীবের উত্তর শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে সুজাতা। সঞ্জীবকে বলে, সাবধানে ফিরবেন। আগামী দিনে কোনো কারণে এদিকে এলে এখানে মনে করে আবার আসবেন কিন্তু। উত্তরে সঞ্জীব হাসি মুখে বলে, বেশ। বিদায় নিয়ে কিছু দূর এগিয়ে যাওয়ার পর পেছন থেকে সঞ্জীব সুজাতার গলায় শুনতে পায়, আপনি এত কিছু বললেন কিন্তু নিজের নামটা তো বললেন না। যদি কিছু মনে না করেন তাহলে যাওয়ার আগে নিজের পরিচয়টা কি এই অভাগীকে দিয়ে যাওয়া যাবে না? হাঁটতে হাঁটতেই সঞ্জীব হেসে উত্তর দেয়, আমি খুব সাধারণ একজন ছেলে। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, পিসির কাছে মানুষ হয়েই বড় হয়েছি। পিসি মারা যাবার পর থেকে একটা বেসরকারি সংস্থায় কাজ করি। এখন কাজের সূত্রে আসানসোলে একটা বাড়ি ভাড়া নিয়ে থাকি। আমার নাম সঞ্জীব বাগচি, কিন্তু আমার গুরুদেব স্নেহ করে আমাকে আর একটা নামও দিয়েছেন। সুজাতার কণ্ঠে প্রশ্ন ভেসে আসে, কি সেই নাম? সঞ্জীব উত্তরে হাস্যময় গলায় বলে ওঠে, আগম বাগিস। অবধূত সঞ্জীব আগম বাগিস।